সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন আজকের এই আলোচনা অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের সম্মানিত উপমহাপরিদর্শক জনাব মাহবুবুল হাসান। এরপর উন্নয়ন সংস্থা ইফসার হেড অফ অ্যাডভোকেসি জনাব মোহাম্মদ আলী শাহিন। তারপর চট্টগ্রামের গণমাধ্যমের প্রিয় মুখ জনাব মিজানুর রহমান ইউসুফ। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। শিশুশ্রম সম্পর্কে বিস্তারিত জানব জনাব মাহবুবুল হাসানের কাছে। শিশুশ্রম মূলত বাংলাদেশ শ্রম আইন এবং বিধিমালা অনুযায়ী স্পেসিফিকেশন করা হয়েছে। শুধুমাত্র শ্রম আইন ছাড়াও বাংলাদেশে বিভিন্ন আইন রয়েছে। আমি শুধুমাত্র শ্রম আইন এবং বিধিমালায় শিশুশ্রম সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেটাই উল্লেখ করছি। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী 14 বছরের নিচে যদি কোনো শিশু শ্রমে নিয়োজিত হয়ে থাকে তাকেই শিশুশ্রম বলা হয়ে থাকে। বাট আমরা সাধারণত শিশু শ্রমিক সেটা বলি না বা বলা যায় না। শিশু শ্রমে নিয়োজিত এই শব্দটি আমরা ইউজ করে থাকি। 1962 সালে টি প্ল্যান্টেশন অ্যাক্ট অনুযায়ী তখন ছিল শিশু শ্রমের বয়স ছিল 15 বছর। পরবর্তীতে আবার 1965 কারখানা অধিদপ্তর আইন অনুযায়ী ছিল 15 বছর পর্যন্ত এবং প্রতিষ্ঠান আইন অনুযায়ী 1965 ছিল 12 বছর। 2006 সালে শ্রম আইনের মাধ্যমে শিশু শ্রমকে 14 বছরের নিচে যে সমস্ত শিশু শ্রমে নিয়োজিত তাদেরকে শিশু শ্রমিক বলে অভিহিত করা হয়। বাট বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী শিশু শ্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শুধুমাত্র 14 বছর থেকে উপরে 18 বছরের নিচে যদি কোনো শ্রমিক থাকে তাদেরকে কিশোর নামে অভিহিত করা হয় এবং কিছু কিছু শর্ত সাপেক্ষে কিছু শ্রমিকদের এঙ্গেজ হওয়ার সুযোগ রয়েছে। তো কোন কোন পেশাকে আপনারা ঝুঁকিপূর্ণ হিসেবে ট্রিট করেন? ঝুঁকিপূর্ণ হিসেবে ফার্স্টলি শিশু শ্রম তো টোটালি নিষিদ্ধ। বাট তথাপিও বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সেক্টর রয়েছে এবং অপ্রাতিষ্ঠানিক অসংখ্য সেক্টর রয়েছে। অপ্রাতিষ্ঠানিক সেক্টরগুলোতে বহুল পরিমাণে আমরা শিশু শ্রমিক দেখতে পাই। আর প্রাতিষ্ঠানিক সেক্টরগুলোতে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে মনিটরিং করছি। আমাদের সাথে জেলা প্রশাসন এবং বিভিন্ন প্রশাসন এবং সহ শিশু শ্রম নিরসনে কাজ করছে। এই প্রেক্ষাপটে ঝুঁকিপূর্ণ বলতে আমরা যেটা বুঝি 18 বছরের নিচে 2022 সালে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে স্পেসিফিকেশন করে দিয়েছে যে 43টি সেক্টর ঝুঁকিপূর্ণ। এই 43টি সেক্টরে কোনো শিশুকে নিয়োগ দেওয়া যাবে না। আগে ছিল 38টি, 2022 সালে আরেকটি সংশোধনী প্রজ্ঞাপনের মাধ্যমে আরও 5টি বাড়িয়ে সর্বমোট 43টি সেক্টরকে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। যদি এই সেক্টরে কোনো শ্রমিক নিযুক্ত হয় অবশ্যই আইনগতভাবে আমরা সর্বোচ্চ শাস্তি এবং অর্থদণ্ডের ব্যবস্থা করে থাকি। ওই 43টার কয়েকটা যদি বলতেন। 43টি সেক্টরের যে শিশু রয়েছে ওগুলো হলো আপনার শুটকি সেক্টর রয়েছে, ব্যাটারি রয়েছে, বেকারি রয়েছে, অটোমোবাইল সেক্টর রয়েছে, কেমিক্যাল সেক্টর রয়েছে, চামড়া শিল্প রয়েছে, এ ধরনের ভেরিয়াস সেক্টর এবং হোটেল সেক্টর রয়েছে। এ ধরনের সেক্টরগুলোতে ইটভাটা রয়েছে। এই ধরনের সেক্টরগুলোতে টোটালি আপনার শিশু শ্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমরা এ পর্যায়ে আসবো মোহাম্মদ আলী শাহিন ভাইয়ের কাছে। আপনি দীর্ঘদিন এই সেক্টরে কাজ করছেন, আপনার অভিজ্ঞতা আলোকে আমাদের শিশু শ্রমের যে সার্বিক অবস্থা আছে একটু যদি বলতেন। যে দেশে যত বেশি শিশু শ্রম ধরে নিতে হবে সেই দেশ তত বেশি দরিদ্র। মানে শিশু শ্রম হচ্ছে দারিদ্রতার একটা ইন্ডিকেটর। আমরা বিষয়টাকে এভাবে দেখি যে বর্তমান সরকার ওনাদের ম্যানিফেস্টোতে শিশু শ্রম নিরসন করবেন এটি রেখেছেন এবং এটি আমরা খুব পজিটিভলি দেখছি। তার মানে ওনারা বুঝতে পেরেছিলেন বাংলাদেশে শিশু শ্রমের পরিমাণ খুব বৃদ্ধি পাচ্ছে এবং এই কারণে ওনাদের ম্যানিফেস্টোতে এটা রেখেছে এবং আমরা আশা করব সরকার এই ব্যাপারে যথাযথ পলিসি নেবেন এবং কার্যক্রম গ্রহণ করবেন। আর 2025 সালের আপনার আইএলওর তথ্য মতে বাংলাদেশে বর্তমানে 35 লক্ষ শিশু শ্রম রয়েছে। তার মধ্যে 10 লক্ষ হচ্ছে ঝুঁকিপূর্ণ শিশু শ্রমে নিয়োজিত। কিন্তু আমরা যারা মাঠে ঘাটে কাজ করি আমাদের মনে হয় সংখ্যাটি আরও বেশি। আমরা মূলত কাজ করছি ড্রাই ফিশ এবং আপনার মেটাল বেস যত রকমের ফ্যাক্টরি আছে সবগুলোতে যে সকল শিশু শ্রমিক নিয়োজিত আছে তাদেরকে উদ্ধার করার একটি প্রজেক্ট আমরা নিয়েছি। এটি আমরা চট্টগ্রাম এবং কক্সবাজারে করছি। এখন এই প্রজেক্ট যখন আমরা হাতে নিয়েছিলাম তখন আমরা
শিশু শ্রমিক যারা, তাদের পরিবারের কাছে যেতাম, তাদের কাছে যেতাম, তো তারা আমাদেরকে রেসপন্স করতো না, একটু ভয় পেত, একটু সায় পেত, এরকম একটু একটু মানে তাদের মধ্যে একটা স্থবিরতা ছিল। কিন্তু আমরা 4-5 বছর কাজ করার পরে যারা আমাদের উপকারভোগী হয়েছে এই প্রকল্পের মাধ্যমে, ওরা যখন মানে অন্য বাচ্চাদেরকে বলছে বা অন্য পরিবারকে বলছে যারা শিশু শ্রমে নিয়োজিত আছে, এখন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে আসছে আমাদের প্রজেক্টের যে ফ্যাসিলিটিস যেগুলো আছে সেগুলো নেয়ার জন্য। এবং একসময় মানে আমরা তাদের দ্বারা দাঁড়িয়ে গিয়েছি, দাঁড়িয়ে এখন তারা আসতেছে। তো এটি আমরা মনে করছি যে শিশুশ্রম বাড়ছে বলেই এটা হচ্ছে, যে আমরা এখন আর যেতে হচ্ছে না, সে আজ আসছে। চট্টগ্রামের উদাহরণ যদি আমি দিই, অবশ্যই আমাদের যারা সরকারি কনসার্ন ডিপার্টমেন্ট আছে, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং অন্যান্য কনসার্ন যেগুলো ডিপার্টমেন্ট আছে, ওনারা খুব অ্যাক্টিভলি এই বিষয়টা নিয়ে কাজ করছে আমাদের সাথে, এবং আমরা ওনাদেরকে সাথে পেয়ে খুবই অনুপ্রাণিত এবং উৎসাহিত। কিন্তু আমি যদি কয়েকটা স্পটের কথা বলি, যেমন আপনার মুরাদপুর, ওখানে আপনি গেলেই দেখবেন প্রচুর পরিমাণে আপনার অ্যালুমিনিয়াম সেক্টর আছে, ওখানের মধ্যে আপনার খুবই ভিজিবল, মানে বাচ্চাগুলো আপনার এই যে যখন ওই চুল্লি থেকে বের হয়, যে এই যে কালিমাখা, এবং আমরা এগুলোকে বলি কয়লার শিশু বলি এগুলোকে, এদেরকে যখন আমরা দেখি, তো আমরা প্রায় সময় আমাদের কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সম্মানিত ডিআইজি সাহেব আছেন, ওনাদেরকে নিয়ে আমরা প্রায় সময় ভিজিটে যাই। মানুষ যারা, যে সকল মালিক এই কাজগুলো করছে, তারা যেন এগুলো না করে সেই ব্যাপারে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করি। কোনো কিছু কিছু জায়গায় উনি ফাইনও করছেন। কিন্তু আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার, যখন আমরা এই কাজে যাই তখন ওই বাচ্চার মা বা বাবা তারা এসে বলে কি, স্যার আমার ছেলেকে এখান থেকে আপনি করিয়েন না, চাকরি শেষ করে দিয়েন না, ও চাকরিটা চলে যাবে, মালিককে এটা বলিয়েন না যে এখানে শিশু শ্রম নিয়োগ করা যাবে না, এটা বললেন না। দ্যাট মিন্স আপনি এখানে পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর কাজ করে। এই শিশুগুলো তাদের অভাবের তাড়নায় এখানে এসে কাজ করছে, এবং তাদের পরিবার এটি বুঝতে পারছে, তাদের পরিবার এটি ইচ্ছে সেটা স্বপ্রণোদিত হয়েই তাদেরকে এখানে পাঠিয়েছে, জেনে শুনে পাঠিয়েছে। তো সুতরাং তারা যখন আমরা বলি যে এখানে শিশু শ্রম রাখা যাবে না, আপনার বাচ্চাকে এখান থেকে নিয়ে যান, তখন মা বাবা উল্টো এসে বলছে যে ব্যাপার। দ্যাট মিন্স শুধুমাত্র আপনি আইন প্রয়োগ করে এটি নিরসন করা সম্ভব নয়, শিশু শ্রম নিরসন করা সম্ভব নয়। সরকারের একটি বড় প্রকল্প বা বড় কোনো পরিকল্পনা হাতে নিতে হবে, যে পরিকল্পনার মাধ্যমে এই শিশু শ্রমকে শুধু নিরসন না, এদেরকে রিহ্যাবিলিটেশনের দিকে নিয়ে যাওয়া যায়। কারণ এদের পরিবারকে যদি আপনি সাপোর্ট না দেন, এর পরিবারকে যে কারণে তার পরিবার এই বাচ্চাকে সে পাঠাতে বাধ্য হয়েছে, সেই কারণগুলো যদি আমি সমাধান না করি, তার দারিদ্রতার ইস্যুটা যদি আমি অ্যাড্রেস না করি, তাহলে আমি এই শিশু শ্রম নিরসনের কাজ কিভাবে সফল করব। ফার্স্ট ওয়ার্ল্ড বিভিন্ন ইস্যুতে আমাদের, যেমন জলবায়ু ফান্ড আছে, আমাদের বিভিন্ন ইস্যুতে তারা সাপোর্ট দিচ্ছে। শিশু শ্রম নিরসনে আপনাদের এই বেসরকারি সংস্থাগুলোকে তারা কোনো সাপোর্ট দিচ্ছে কিনা? শিশু শ্রমের অনেকগুলো কারণ আছে। একটা শিশু শুধুমাত্র দারিদ্রতার কারণে আসছে তা না, আরেকটা কারণ আছে আপনার ক্লাইমেট মাইগ্রেন্ট, যারা আপনার গ্রামে তাদের বাড়ি ঘর হারিয়ে নদী ভাঙার কারণে, জলোচ্ছ্বাসের কারণে, যে কোনো আপনার প্রাকৃতিক দুর্যোগের কারণে বা সামাজিক দুর্যোগের কারণে সে তার বাড়িঘর হারিয়েছে। এখন সে শহরে এসে রাস্তার ডিভাইডারের উপর মশারি টাঙিয়ে ঘুমাচ্ছে। তো তার শিশুকে সে কি করবে? তার শিশুকে তো সে ওই ঝুঁকিপূর্ণ কাজে নিতে বাধ্য হচ্ছে। ফান্ডিংটা আসলে এমন হয়ে গেছে কি, বাংলাদেশে তো এখন আপনার গ্লোবালি আপনার ফান্ডিং একটা ক্রাইসিস চলে আসছে, এই বিশেষ করে নানা রকমের দেশে গ্লোবালি যে যুদ্ধগুলো চলছে, এই যুদ্ধের পর থেকে। তো আমরা ফান্ডগুলো জোগাড় করছি আপনার বিভিন্ন আপনার দাতা সংস্থা থেকে, যারা ফিলান্থ্রপিক অর্গানাইজেশন, ইউএনডিপি, ইউনিসেফ, ওনারা সাপোর্ট করছেন। এবং যেমন আমরা সাপোর্ট পাচ্ছি সুইস গভর্নমেন্ট থেকে, এবং সলিডাস সুইস নামে একটা সংগঠন আছে, সুইস গভর্নমেন্ট এবং সলিডাস সুইস এবং আরও কয়েকটি আপনার সুইস অর্গানাইজেশন মিলে একটি ফান্ডিং তৈরি করেছে। এটিকে কল প্রোগ্রাম বলা হয়। তো এই কল প্রোগ্রামের আওতায় শিশু শ্রম নিরসন নিয়ে আমাদের যে প্রজেক্ট, এটাকে বলে ফ্রি কিডস প্রজেক্ট, এই প্রজেক্ট আমরা বাস্তবায়ন করছি। তো আমরা এবার আসবো, আমাদের আরেকজন সহকর্মী আছেন মিজানুর রহমান ইউসুফ। আপনি দীর্ঘদিন গণমাধ্যমে কাজ করছেন, চাইল্ড লেবার নিয়ে কাজ করছেন, নারী অধিকার নিয়ে কাজ করেছেন, বিভিন্ন সেক্টরে কাজ করেছেন। তো শিশু শ্রম নিয়ে আপনি কি দেখতে পেয়েছেন?
এই বিশ্ব শিশু প্রতিরোধ দিবসে একজন গণমাধ্যম কর্মী হিসাবে আপনার কি করণীয় আছে? আমি একটা স্টোরি করার জন্য যখন বিভিন্ন স্লামে গেলাম, বিভিন্ন বস্তিতে গেলাম, তখন দেখলাম বাচ্চারা এখন আর স্কুলে যাচ্ছে না। তাদের মধ্যে একটা এটা চট্টগ্রামের প্রেক্ষাপট না, শুধু সারা দেশের প্রেক্ষাপটটা এরকম। ছোটবেলা থেকেই তারা কিছু না কিছু শিখে ভবিষ্যতের জন্য একটা 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 কেরিয়ারের চিন্তা ভাবনা করতেছে। তারা এই কেরিয়ারের চিন্তা করতে গিয়ে তারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ পেশায় জড়িয়ে পড়ছে। প্রথমত জলবায়ু উদ্বাস্তুরা যাতে শহরমুখী না হয়, তাদেরকে গ্রামে কিভাবে Engage করা পুনর্বাসন করা যায়। গ্রামে অনেক খাস জমি থাকে, সেখানে তাদেরকে গ্রামেই আবার পুনর্বাসনের যদি একটা ব্যবস্থা করা যায়, তারা আর শহরমুখী হবে না। মূল যেই জায়গাটা সেখানে আঘাত করতে হবে, সেটা হচ্ছে কি, দারিদ্র্য নিরসন করতে না পারলে কখনোই শিশু শ্রম নিরসন করা সম্ভব না। তো আমাদেরকে মনোযোগ দিতে হবে, মানুষ যেসব কারণে মানুষগুলো দরিদ্র হচ্ছে সেই দিকেই আমাদেরকে নজর দিতে হবে। শিশুরা মানসিক বিকাশ, শারীরিক বিকাশ বিভিন্নভাবেই তাদের বাধাগ্রস্ত হচ্ছে। একজন শিশু যখন এই ক্রাইমে জড়াবে, এটা আমার জন্য, আপনার জন্য, যে কারোর জন্য হুমকি স্বরূপ। এই অবস্থায় একজন গণমাধ্যম কর্মী হিসেবে কি করা যায় বলে আপনার মনে হয়? চট্টগ্রাম শহরে যদি আপনি মূল সড়কগুলোতে একবার হাঁটেন, দেখবেন প্রত্যেকটা সড়কের পাশেই প্রচুর শিশু গাম টানছে, গাম যেটাকে ড্যান্ডি বলে ওরা। ড্যান্ডি বলে। আবার অনেকেই আছে ঘোরাফেরা করছে, ভিক্ষা করছে, আবার ছিনতাইও করছে। ছিনতাইও করছে। ওরাই পরবর্তীতে আরও এখন মারাত্মক কয়েকটা পয়েন্ট এমন আছে, ওরা বিভিন্ন ট্রাকে ওঠে, ট্রাক থেকে বিভিন্ন মালামাল চুরি করে। জেসি মোড়ের মতো জায়গায় দিনে দুপুরে ছিনতাই করছে। এগুলো সব এই ফুটপাতে বড় হওয়া শিশুরা যারা ক্রাইমের সাথে জড়িয়ে যাচ্ছে, এবং এই যে অপরাধটা এই বয়সে তারা স্কুল কলেজে থাকার কথা, তারা এখন অপরাধ করছে। চট্টগ্রাম নগরীতে কি পরিমাণ শিশু পথে আছে, পথ শিশু যাদেরকে আমরা বলছি, তার কোনো সঠিক পরিসংখ্যান সরকারের কাছেও নাই, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছেও নাই। আমাকে প্রথম যে কাজটা করতে হবে, আমাদের একটা সমীক্ষা করতে হবে, কি পরিমাণ শিশু, সে কেন পথে আছে, কোথায় তার পরিবার। তাদের তো পড়তে, সে জানে না তার পরিবার কোথায়, তার বাবা মা কোথায় ফেলে চলে গেছে। অনেকের আছে পরিবার আছে, আবার অনেকের আছে সে জানেই না তার বাবা মা কোথায়। তাদেরকে পুনর্বাসন যদি আমরা করতে না পারি, এই যে একটা প্রজন্ম গড়ে উঠছে, আমার হিসাবে, আমার ব্যক্তিগত হিসাবে এই সংখ্যা কম করে হলে 20,000। চট্টগ্রামে 12,000-এর মতো শিশু শুধুমাত্র আপনার এই প্লাস্টিক কুড়াই। আমরা যখন কোনো স্টোরি করতে যাই, আমরা কোনো একাডেমিক কোনো রিসার্চ পাই না এইসব বিষয়ে। আমরা আবারও আসছি মামুন হাসান ভাইয়ের কাছে। আপনি দুজন আলোচকের কথা শুনেছেন। এই অবস্থায় সরকারের পলিসি মেকিংটা, আমি সরকারি কর্মকর্তার বাহিরে গিয়ে আপনার যে একটা ব্যক্তিসত্তা আছে, আপনার পক্ষ থেকে সাজেশনটা চাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বর্তমান নির্বাচিত সরকার, নির্বাচনী ইশতেহারও অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে শিশু শ্রম এবং জবরদস্তিমূলক শ্রম যেন বন্ধ হয়, এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ নিয়েছে। এই প্রেক্ষাপটকে ধারণ করে শ্রম আইনে শিশু শ্রম যেন টোটালি বন্ধ হয়, এই জন্য আমরা উপজেলা পর্যায়ে কাজ করছি। উপজেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটি রয়েছে, ঠিক তেমনি জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটি রয়েছে, বিভাগীয় শিশু শ্রম পরিবীক্ষণ কমিটি রয়েছে, এবং জাতীয় পর্যায়ে কমিটি রয়েছে। চট্টগ্রামের আওতাধীন কিভাবে শিশু শ্রমকে নিরসন করা যায়, কিভাবে উদ্বুদ্ধ করা যায়, শিশু শ্রমে এঙ্গেজ না করা যায়, এবং যদি এঙ্গেজ হয় তাহলে তাদেরকে ডিটেক্ট করে, তাদেরকে শনাক্ত করে কিভাবে পুনর্বাসন করা যায়, এই ব্যাপারে বিভিন্ন উদ্যোগ সরকার নিয়েছেন। এই প্রেক্ষাপটে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বালক বালিকা সহ বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে, এবং সরকারের সাথে সংযুক্তভাবে হেল্প করছেন। বিশেষ করে চট্টগ্রামে ইপসা, ওয়ার্ল্ড ভিশন, গাছফুল সহ অসংখ্য প্রতিষ্ঠান পুনর্বাসনের ক্ষেত্রে তাদের প্রাপ্ত দাতা সংস্থার কাছ থেকে প্রাপ্ত অর্থের বিনিময়ে অর্থকে ইনভেস্ট করে তাদের পরিবারকে সাপোর্ট দিচ্ছেন। পরিবার যখন সাপোর্ট পাচ্ছেন, তখন ওই শিশুদেরকে আর শ্রমে নিয়োজিত করা লাগছে না। একটা শিশু যখন মানসিক বিকাশ হবে, সরকার অনেক উদ্যোগ নিয়েছে। দেখা যাবে যে সরকারের এর পিছনে কোটি কোটি টাকা বরাদ্দও আছে, খরচ হচ্ছে। কীভাবে সেটা আরও কার্যকর করা যায়? যেই প্রতিষ্ঠানগুলো আছে, এই কোতোয়ালি কেন্দ্রিক বিভিন্ন প্রতিষ্ঠানে ডিসি মহোদয় যান, আমাদের পুলিশ কমিশনার মহোদয় যান, যে উপস্থিতি আছে এই সংখ্যাটা আমার কাছে পর্যাপ্ত মনে হয় না। মানে
এই সংখ্যাটা যেটা আমরা রাস্তাঘাটে পাই, পথে ঘাটে পাই, এদেরকে আরও বেশি এঙ্গেজ করা যায়, এই সুবিধাটা এনশিওর করা যায়, আপনার অবস্থান থেকে সরকারের জন্য কি সাজেশন থাকবে? আমরা আসলে মানবিক বাংলাদেশ যদি গড়ে তুলতে চাই, শুধুমাত্র সকল কাজ যে আপনার সরকার করতে পারবে বিষয়টা এমন নয়। সরকার যেমন তার পক্ষ থেকে জোরালো স্টেপ নিচ্ছে, ঠিক তেমনি এই আইনকে বাস্তবায়ন করার জন্য বেসরকারি সেক্টর অসংখ্য পরিমাণে সিএসআর কার্যক্রম করছে। বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রায় সকল কোম্পানি সরকারকে যেমন সহযোগিতা করছে এবং সমাজের সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কন্ট্রিবিউশন রাখছে। চট্টগ্রামের প্রেক্ষাপটে বলি, আসলে খুবই দুঃখজনক যে পরিচয়বিহীন শিশুরাই, ভাসমান শিশুরাই পরবর্তীতে এ ধরনের বিভিন্ন ক্রাইমে জড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে আমরা যেমন জোরালোভাবে সরকারের পক্ষ থেকে নিয়মিত উদ্বুদ্ধকরণ সভা করছি, প্রতিটি উপজেলায় প্রতিটি কর্নারে, আপনি জিএসিতে বলেছেন, বিভিন্ন প্লেস, মুরাদপুরের কথা বলেছেন, আমরা নিয়মিত যাচ্ছি, উদ্বুদ্ধকরণ সভা করছি। ঠিক তেমনিভাবে এনজিও সংস্থা এবং বিভিন্ন এস্টাবলিশ প্রতিষ্ঠানকে একীভূত করে আমরা চট্টগ্রামে একসাথে আমরা কাজ করতে পারি। অবশ্যই চট্টগ্রাম শহর থেকে শিশুশ্রম মুক্ত করা সম্ভব বলে আমি মনে করি। এই কারণে দরকার মানে একীভূতভাবে একই ছাদের নিচে, একই ছাতার নিচে এসে যেন আমরা কাজ করতে পারি, এরকম একটা উদ্বুদ্ধকরণ, এরকম একটা ঐক্য গড়ে তোলা। আমরা আবার যাচ্ছি মোহাম্মদ আলী শাহিন ভাইয়ের কাছে। শাহিন ভাই প্লিজ। ডিজি সাহেব যে কথাগুলো বলছিলেন যে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, কিন্তু আমাদের একটা মডেল এস্টাবলিশ করতে হবে যে আমরা কি করলে আসলে চাইল্ড লেবার এলিমিনেশন হবে। আমরা যে কাজটা করছি, আমরা একটা মডেল এস্টাবলিশ করতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের মডেলটা যদি সরকার নেয় এবং এই মডেলে যদি দাতা সংস্থাদেরকে আহ্বান করে, ফান্ড জোগাড় করে এবং কর্পোরেটদেরকে ইনভলভ করে একটা ফান্ড জোগাড় করে যদি এই কাজটা ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে সারা বাংলাদেশে চাইল্ড লেবার এলিমিনেশন করা সম্ভব। সো সেজন্য অবশ্যই দারিদ্রতাকে অ্যাড্রেস করতে হবে। এখন দারিদ্রতাকে অ্যাড্রেস করতে হলে যে মানুষগুলো শহরে আসছে, ওদের অল্টারনেটিভ ইনকাম দরকার এবং সাস্টেনেবল ইনকাম দরকার। সেজন্য তাদেরকে জীবিকা উন্নয়ন বিভিন্ন প্রশিক্ষণ আমরা দিচ্ছি। এই প্রশিক্ষণগুলো হচ্ছে হাঁস মুরগি পালন, ছাগল পালন এবং কৃষিকাজ, ছোট ছোট বস্তার মধ্যে কিভাবে আপনার শাকসবজি চাষ করা যায় সেই বিষয়গুলো, এবং ছোট একটি ফোয়ারার মতো করে ওখানে কিভাবে মাছ উৎপাদন করা যায় সেরকম কিছু ট্রেনিং আমরা দিচ্ছি। আর যে সকল বাচ্চা 14 থেকে 18 যেগুলো কিশোর বয়সী, এদেরকে আমরা ভোকেশনাল ট্রেনিং দিচ্ছি। ভোকেশনাল ট্রেনিংগুলো 2 মাস থেকে 3 মাসের ব্যাপী হয়ে থাকে। আমরা বিভিন্ন ট্রেডে, যেগুলো আপনার ঝুঁকিপূর্ণ না সেরকম ট্রেডে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, এবং প্রশিক্ষণ পরে তাদেরকে আমরা বিভিন্ন রকমের টুলস দিচ্ছি এবং তাদেরকে কিছু ফিনান্সিয়াল সাপোর্টও দিচ্ছি, যাতে সে চাকরি না পেলেও সে যেন একটা এন্টারপ্রেনারশিপের মাধ্যমে সে তার জীবিকাকে একটা বিকল্প জীবিকার মাধ্যমে সে জীবন অতিবাহিত করতে পারে এবং ভবিষ্যতে দেশের একজন দক্ষ মানব শক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। ইউসুফ ভাই, আপনার কাছে শেষবার আসতে চাই। সার্বিক অবস্থায় আপনার মাঝে কোনো হতাশা বা আশা আছে কিনা শিশুশ্রম নিরসনের বিষয়ে? আমি মনে করি হচ্ছে এটা একটা শিশুর একটা বিবর্তনের মধ্যে দিয়ে যায়। এখন ধরেন আমরা মানুষও বিবর্তনের মধ্যে দিয়ে যাই। এখন শিশুরা, এখন যারা শিশু শ্রমের মধ্যে আছেন, তারা বড় হয়ে আরেকটা বিবর্তনের মধ্যে দিয়ে যাবেন। কিন্তু এই যে খুব অল্প বয়সে শিশু শ্রমে নিয়োজিত হওয়ার কারণে তার যে মানসিক যে ক্ষতিটা হয়, সেটা পুষিয়ে নেওয়া অনেক সময় খুব কঠিন হয়ে যায়। আমার উদ্বেগটা অন্য জায়গায়। আমার উদ্বেগটা হচ্ছে যারা ইতোমধ্যে আপনার বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে গেছে, যারা ভাসমান শিশু, যারা ফুটপাতে বসবাস করছে, যারা ইতোমধ্যে অপরাধে জড়িয়ে পড়েছে, তাদের জন্য কিছু একটা করতে হবে। ধন্যবাদ আমাদের সম্মানিত 3 জন আলোচককে। আজ এ পর্যন্তই। অন্য কোনো একদিন অন্য কোনো অনুষ্ঠানে আবারও দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।